অতিরিক্ত কোনো পুষ্টিও কিন্তু শরীরের জন্য ভালো না। পাগুলো শক্ত হয়ে গেছে, রিবাউন্ড হাইপোক্যালসিমিয়া, এটা ব্লাড স্যাম্পল পাঠানো হয়েছিল। অনেক সময় কিডনি ড্যামেজও করে। ক্যালসিয়াম দিবেন, কতটুকু দিবেন, আপনার অনুভূতি কেমন? তার অতিরিক্ত দেওয়া যাবে না, যেটা আমি ভুক্তভোগী। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি মাঝে মধ্যে গাভীর ক্যালসিয়ামের ঘাটতি হয়। তো ক্যালসিয়াম শর্ট হলে তার নির্দিষ্ট একটা মাত্রা আছে যে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ক্যালসিয়াম দিতে হবে। অতিরিক্ত কোনো পুষ্টিও কিন্তু শরীরের জন্য ভালো না, সেটা ক্ষতিকর। তার মধ্যে ক্যালসিয়ামও ওইরকম যে এক্সেস পরিমাণে আপনি যদি ক্যালসিয়াম দেন কোনো গাভীকে, তাহলে তা উপকার চেয়ে অপকার বেশি হবে আর কি। এই গাভীটিকেও অত্যধিক পরিমাণে ক্যালসিয়াম দেওয়া হয়েছিল, 2.5 লিটার অর্থাৎ 2500 মিলি ক্যালসিয়াম দেওয়া হচ্ছে। ধারণা করছি এটার মেটাবলিক ইমব্যালেন্স থেকে গাভীটি আবার শুয়ে পড়ছে। অতিরিক্ত ক্যালসিয়াম দিলে সাধারণত 3টি ধাপে শরীরে পরিবর্তন হয়। আমাকে যখন ডাকা হয়েছিল তখন ছিল এটা প্রথম ধাপ, যেটা বলবো পোস্ট ডোজিং হাইপারক্যালসিমিয়া। খামারি আমাকে জানান গাভীটির পাগুলো শক্ত হয়ে গেছে, পাতলা পায়খানা করছে, এক পর্যায়ে গাভীটি শুয়ে পড়ে। এরপর রিবাউন্ড হাইপোক্যালসিমিয়া হয়, কিন্তু আমি যখন গাভীটি দেখতে গিয়েছি তখন এর মধ্যে ওভারল্যাপিং সাইন ছিল, অর্থাৎ ফেজ 2 এবং ফেজ 3 অনেকটা ওভারল্যাপ ছিল। ফেজ 3-তে কম্পোজিটিভ মেকানিজমের মাধ্যমে মেটাবলিক ইমব্যালেন্স তৈরি হয়, বিশেষ করে হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোফসফেটেমিয়া ইত্যাদি দেখা যায়। তো আমি গাভীটির মধ্যে সেগুলোর অনেক লক্ষণ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। প্রতিটি ধাপে আছে সূক্ষ্ম পরিবর্তন, যা একজন কম্পিটেন্ট ভেটেরিনারি ডাক্তার খুব সহজে শনাক্ত করতে পারেন। একটু ভুল হলে এখানে বিপত্তি বাধে। এর জন্য আমরা ল্যাব টেস্টের ফলাফল হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করি। সবকিছু বিবেচনা রেখে আমি খুব সতর্কতার সাথে এটাকে প্রাথমিক চিকিৎসা দিই। চিকিৎসা 12 ঘন্টার মধ্যে গাভীটি উঠে দাঁড়ায়, কিন্তু এর অরুচি, শারীরিক দুর্বলতা এগুলো থেকে যায়। যদিও আমার অভিজ্ঞতা থেকে আমি অনুমান করতেছিলাম এটা স্বল্পতা হতে পারে, তারপর আমি কনফার্মেশনের জন্য বা আমার কনফিডেন্স বাড়ানোর জন্য আমাদের চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে এটা ব্লাড স্যাম্পল পাঠানো হয়েছিল। সেখানে ফিজিওলজি ডিপার্টমেন্টে কিন্তু এটা টেস্ট করে আমরা দেখলাম ফসফরাস এবং ম্যাগনেসিয়াম অনেক লো হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, এক্সেস ক্যালসিয়াম কিন্তু অনেক সময় কিডনি ড্যামেজও করে, যদিও এটা রিভার্সিবল ড্যামেজ হয় আর কি, আবার ঠিক হয়ে যায়। গাভী শুয়ে পড়লে অনেকে খুব অস্থির হয়ে যান, ক্যালসিয়ামের বোতল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন। ক্যালসিয়াম দিবেন, কতটুকু দিবেন, পরিমিত নাকি ইচ্ছে মতো? আমাদের দেশে দুধাল গাভীগুলোর জন্য সাধারণত 8 থেকে 12 গ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম যথেষ্ট। কিন্তু একটা টেন্ডেন্সি লক্ষণীয় যে 500 মিলি দিলে অনেক সময় গরিবি একটা ভাব থাকে। 1000 মিলি না হলে কি হয়, 1500 হলে মন্দ নয়, 2000 হলে আরো ভালো হয়, 2500 হলে তো কথাই নেই। এরপর সেখান থেকে শুরু হয় মেটাবলিক ইমব্যালেন্স। এরপর একবার গাভী শুয়ে যাচ্ছে, একবার উঠতেছে, আবার উঠতে পারছে না, এই ধরনের কথাবার্তা আমরা শুনে থাকি। আপনার অনুভূতি কেমন, বা আপনার কাছে কি মনে হলো এই ট্রিটমেন্টটা, যে ক্যালসিয়ামের ব্যাপারে? বা আমরা যে মনে করি গাভী শুয়ে গেলে যে ক্যালসিয়াম শুধু না, গাভী শুয়ে গেলে শুধু যে ক্যালসিয়ামের কারণে মানে গাভী শুয়ে পড়ছে সেটাও না। তো যদি ক্যালসিয়ামের কারণে শোয়ও, আমার দৃষ্টিকোণ থেকে মানে গাভীর একটা নির্দিষ্ট মাত্রা আছে ক্যালসিয়ামের, তো নির্দিষ্ট মাত্রায় দিতে হবে। তো সেটা আসলে নির্দিষ্ট মাত্রায় দিতে হবে, নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত দেওয়া যাবে না, যেটা আমি ভুক্তভোগী। জি, তো আপনারা সতর্ক থাকবেন, বিশেষ করে ক্যালসিয়াম দেওয়ার ক্ষেত্রে। সবসময় যে শিরায় অনেকে টেন্ডেন্সি থাকে শিরায় দেওয়া, যে বারবার শিরায় দেওয়া ক্যালসিয়ামটাকে শিরায় দেওয়া যাবে না সবসময়। এক্সেস যদি শিরায় দেন তাহলে কিন্তু সেটা সমস্যা হবে বেশি।